বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 25শে জুলাই 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের তামাদি আইনের তৃতীয় ক্লাস। দেখেন, আজ আমরা আলোচনা করব আমাদের সাজেশনের 6 নম্বর প্রশ্ন, যেখানে বলা হয়েছে তঞ্চকতা বা প্রতারণা কি। আন্ডারলাইন করেন, তঞ্চকতা বা প্রতারণা কি। এই প্রতারণার ইংরেজি শব্দ হলো ফ্রড। বাদী যদি তঞ্চকতার অভিযোগে মামলা দায়ের করে তাহলে তামাদির মধ্যে কোনো সময় বা তারিখ গণনা করা হবে, এটা একটা প্রশ্ন। আর হলো প্রতারণা প্রমাণিত হলে প্রতারণা শনাক্তের সময় হতেই তামাদি মেয়াদ গণনা শুরু হবে, ব্যাখ্যা করুন। এই দুইটার উত্তর একই, ক এবং খর উত্তর একই। তো তার আগে আমার জানা দরকার প্রতারণা কি। আমরা তো জানি যে দেওয়ানি মামলা দায়েরের একটা নির্দিষ্ট তামাদি মেয়াদ আছে। এখন ধরেন, এবং এই তামাদি মেয়াদটা শুরু হয় কখন? যখন কজ অফ অ্যাকশন বা মকদ্দমার কারণ উদ্ভব সৃষ্টি হয়। অর্থাৎ যখন আপনার কেউ বেদখল করছে, তারপর থেকেই তো দখল পুনরুদ্ধার মামলার তামাদি মেয়াদ শুরু হয়। যখন আপনাকে কেউ বললো যে আমি টাকা দিব না, তারপর থেকেই তো অর্থ আদায় তামাদি মেয়াদ শুরু হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যে কি কারণে আপনার মামলাটার কারণ উদ্ভব হয়েছে কিন্তু বাদীরে জানতে দেওয়া হয় না। প্রতারণা করে বাদীর কাছ থেকে গোপন রাখছে। কেন গোপন রাখছে? কারণ মামলা দায়েরের তামাদি মেয়াদ শেষ হয়ে যাক, তারপরে জানলে বাদী মামলা করলে মামলাটা যেন খারিজ হয়। ওই যে 3 ধারার বিধান, যে নির্দিষ্ট তামাদি মেয়াদ শেষে মামলা করলে মামলা কি হবে? খারিজ হবে। বা একটা ডিক্রি হয়েছে, যার বিরুদ্ধে ডিক্রি হয়েছে তারা জানতে দেওয়া হয় নাই। কেন হয় নাই? কারণ তামাদি মেয়াদ শেষ হয়ে যাক, সে যাতে কোনো প্রতিকার না পায়। তো প্রতারণার উদ্দেশ্য হলো এটা। আমি যদি উদাহরণসহ আপনাদের বলি, দেখেন, আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে 39 ধারায় দলিল বাতিলের মামলার তামাদি মেয়াদ কতদিন পড়েছি? 3 বছর। 91 অনুচ্ছেদ তামাদি আইনের, মনে আছে? এখন ধরেন আমাদের সজল বিশ্বাস, উনি ওনার বাড়ির মালিক। এখন ওনার প্রতিবেশী সুব্রত গাইন, উনি একটা জাল দলিল তৈরি করছে, যে দলিলের দাতা দেখাইছে সজল বিশ্বাসকে আর গ্রহীতা দেখাইছে সুব্রত গাইনকে। এবং ওই জাল দলিলের বিষয়বস্তু হলো যে সজল বিশ্বাস 2026 সালের 1 জুলাই এই জমি এত টাকা মূল্যে আমার কাছে বিক্রয় করিল। এবং এই জাল দলিল তৈরি করে সুব্রত গাইন ক্ষান্ত হয় নাই, উনি এটা রেজিস্ট্রেশনও করছে। এখন করছে, কিন্তু এই জাল দলিলের যাবতীয় তথ্যাদি সজল বিশ্বাসের কাছ থেকে গোপন রাখছে। উনি চুপচাপ করে 2026 সালে তৈরি করে রাখছে। এবং উনি ভাবছে যে 26 সালের 1 জুলাই তো তৈরি করছি, 3 বছর পরে যে সজলে জানাবো, যাতে সজল যখন জানবে তখন মামলা করার তামাদি মেয়াদ যখন শেষ হয়ে যাবে। তাহলে 26-এর 1 জুলাই যদি হয়, 27, 28, 29, 29 সালের নভেম্বর মাসে যায় সজলরে বলছে এই যে দলিল, তাড়াতাড়ি জমি ছাড়ো। 3 বছর আগে জমি বিক্রি করছো আর এখনো দখল ছাড়ো নাই, কত বড় সাহস! এই কথা ওনারে বলতেছে। এবং সজল বিশ্বাস দেখলো যে আসলেই তো 3 বছর আগে, এবং এটা 26 সালের 1 জুলাই। তাহলে মামলা করা উচিত ছিল দলিল যখন হয়েছে তার কয় বছরের মধ্যে? 3 বছরের মধ্যে। বাট সজল বিশ্বাস জানলো কবে? 3 বছর পরে। 3 বছর পরে কেন? যদি 10 বছর পরেও জানতো, যেদিন থেকে সজল বিশ্বাস জানবে সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। আর এই যে তার কাছ থেকে প্রতারণা করে যে সময়টা গোপন রাখা হলো, এই সময়টা তামাদি মেয়াদে গণ্য হবে না। এবং এটা শুধু যে সুট, দ্যাট মিনস মূল মকদ্দমার ক্ষেত্রে তা না, এটা আপিল, রিভিশন বা অন্যান্য সকল ক্ষেত্রেই প্রযোজ্য। ধরেন একজন বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি হয়েছে। এখন একতরফা ডিক্রি যে হয়েছে এটাও বিবাদী জানে না, মানে মামলা যে হয়েছে এটাও বাদী জানে না, বিবাদী জানে না, আবার একতরফা ডিক্রি হয়েছে এটাও কি জানে না। এখন আমরা জানি একতরফা ডিক্রি রদের আবেদন করতে হয় 9 দেশের 13-তে, কতদিন? 30 দিন, মনে আছে কিনা? আবার আপিলের কথা বললে জেলা জজের কাছে 30 দিন, হাইকোর্ট বিভাগে 90 দিন, নট 60, 90। আচ্ছা, এখন ওই লোক যখন জানতে পারছে তখন 5 বছর হয়ে গেছে, উনি মামলার কথাও জানে না, আর একতরফা ডিক্রি হয়েছে তা তো জানেই না। এখন 5 বছর কে 10 বছরও যদি হয়, উনি যখন থেকে জানবে
তখন থেকে তামাদি মেয়াদ গণনা কি হবে, শুরু হবে। এটাই হচ্ছে ইফেক্ট অফ ফ্রড বা প্রতারণার ফলাফল। এখন একটা বিষয় এখানে মনে রাখবেন যে এখানে দুইটা বিষয়। একটা হলো যে আপনি যদি মামলার কারণ জানেন তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আর একটা হলো আপনি মামলার কারণ না, আপনি ওই দলিল যখন জানতে পারবেন, দলিলের বিষয়বস্তু। কারণ কিছু কিছু মামলার মানে কারণ উদ্ভব হয় দলিল দেখার পরে, আর কিছু কিছু মামলার কারণ উদ্ভব হয় কারণ জানার পরে। সো আপনি, এটা নির্ভর করে মামলার প্রকৃতির উপর। যখন দলিল দেখবেন তার থেকে তামাদি মেয়াদ শুরু হবে, বা যখন কারণ জানবেন তারপর থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আর যতদিন আপনার কাছ থেকে ওই কারণটা গোপন রাখা হলো প্রতারণা করে, বা যতদিন আপনার কাছ থেকে ওই দলিলটা গোপন রাখা হলো, এই সময়টা তামাদি মেয়াদ গণনা হতে কি যাবে, বাচ্চার। এটাই হচ্ছে কত ধারা, 18 ধারা। তো গতদিন একেবারে আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে তামাদি মেয়াদ বাদ যাবে কোন কোন ক্ষেত্রে, সময় গণনার ক্ষেত্রে তামাদি মেয়াদ বাদ যাওয়ার বিধান। ওখানে আমরা 12 পড়েছিলাম। 12 মনে আছে, আইনগত কার্যধারা ব্যয়িত সময় বাদ, ওই যে নকল তুলতে যে সময় লাগে। 13 বিবাদী বিদেশে থাকলে সেই সময় বাদ। 14 সরল এখতিয়ার মানে ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে সরল বিশেষে মামলা করলে, মনে আছে। 15তে হলো ওই যে আপনার নিষেধাজ্ঞা তারা যদি কোনো মামলায় স্থগিত থাকে বা নোটিশ দিলে, এটা 15। 16তে বলছিল নিলাম রদের মামলা যতদিন চলবে ততদিন ওই সময়টা বাদ যাবে, 16 মনে আছে। 17 হলো যে বাদী যতদিন বেঁচে ছিল ততদিন কারণ উদ্ভব হয় নাই, তারপরে কারণ উদ্ভব হয়েছে, তারপর থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, 17। আর 18 হলো প্রতারণা করে যে সময়টা তার কাছ থেকে গোপন রাখা হলো, যখন তিনি প্রতারণার বিষয়ে অবগত হবেন তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আর এই যে প্রতারণা করে আপনার কাছ থেকে যে গোপন রাখলো, এই সময়টা তামাদি মেয়াদ গণনা হতে কি যাবে, বাদ যাবে। এটা কত, 18। তাহলে আপনি চেষ্টা করবেন যে ওই প্রশ্নটা, যে তামাদি মেয়াদ গণনা করার সময় কোন কোন সময় বাদ যাবে, এটা যদি চলেই আসে তাহলে 12 থেকে 18 লিখবেন, 12 থেকে। সো আমরা প্রতারণার মূল থিমটা আশা করি বুঝতে পেরেছি। আসেন আমরা পড়া শুরু করি। প্রতারণার ক্ষেত্রে কখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে সেটা তামাদি আইন 1908 এর 18 ধারায় আলোচনা করেছে। 18 ধারার সারমর্ম হলো, যখন প্রতারণা সম্পর্কে সর্বপ্রথম অবগত হয়, সর্বপ্রথম অবগত হয়, এটা আন্ডারলাইন করেন, সর্বপ্রথম অবগত হয় তখন থেকে, বা যে নথি গোপন করে প্রতারণা করা হয়েছে উক্ত নথি যখন দাখিল করতে পারে বা দাখিল করতে, এই যে দেখেন যে নথি যখন অবগত হয় এটা একটা, অথবা যে নথি প্রতারণা করে তার কাছ থেকে কি রাখছে, গোপন রাখছে, সেই নথি যখন দাখিল করতে পারে বা দাখিল করতে অপর পক্ষকে বাধ্য করতে পারে, তখন থেকে তামাদি মেয়াদ গণনা কি হবে, শুরু হবে। তাহলে হয় কারণ জানলে শুরু হবে, নাইলে নথি দেখলে শুরু হবে। প্রতারণা বা তঞ্চকতার অর্থ, তামাদি আইনের 18 ধারায় প্রতারণা সম্পর্কে আলোচনা করা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী প্রতারণা বা তঞ্চকতা অর্থ হলো কোনো ব্যক্তিকে তার অধিকার হতে বঞ্চিত করতে বা বঞ্চিত করার প্রচেষ্টাই ছলনা করা। অধিকার হতে বঞ্চিত করতে বা বঞ্চিত করার প্রচেষ্টা কি করা, ছলনা করা। প্রযোজ্যতা দেখেন, তামাদি আইনের 18 ধারা শুধুমাত্র মকদ্দমা বা, বান হয়ে গেছে না, বা লেখেন, বা মকদ্দমা বা তামাদি আইনের 18 ধারা শুধুমাত্র মকদ্দমা বা আবেদন দাখিলের তামাদি মেয়াদের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ এটা সুটের ক্ষেত্রেও প্রযোজ্য, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন আমরা চলে আসি শর্ত সমূহ। 18 ধারা অনুযায়ী প্রতারণা হতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। কি কি দেখেন, গোপন রাখা, প্রথম শর্ত হলো গোপন রাখা। যেমন মামলা দায়েরের জন্য যে দলিল প্রয়োজন সেই দলিলটি মামলা দায়েরের অধিকারী ব্যক্তির নিকট থেকে কি রাখা, গোপন রাখা। একটা মামলা দায়েরের জন্য যে দলিল প্রয়োজন সেটা অবশ্যই তার নিকট থেকে গোপন রাখা। 2, গোপন রাখা হতে হবে প্রতারণার মাধ্যমে। যেমন বাদী বা দরখাস্তকারী যে দলিলের অধিকারী উপর ভিত্তি করে মামলা দায়ের করবে সেটা সম্পর্কে প্রতারণামূলক উপায় কি রাখা হবে, গোপন রাখা হবে। প্রতারণা হতে হবে সক্রিয়, সক্রিয় মানে হলো স্বেচ্ছায় হতে হবে। দেখেন 18 ধারার অধীন কোনো কিছুর প্রতারণা হতে হবে, এটা অবশ্যই দেখাতে হবে যে প্রতারণাটি ছিল স্বেচ্ছামূলক, অর্থাৎ ক্ষতিগ্রস্ত পক্ষ যাতে তার অধিকার সম্পর্কে জানতে না পারে সে উদ্দেশ্যে প্রতারণা করা হয়েছিল। এখন আমরা টাইটেল দেব যে প্রতারণার ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা যখন শুরু হয়, প্রতারণার ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা যখন শুরু হয়
বা প্রতারণা প্রমাণিত হলে প্রতারণা শনাক্তের সময় হতেই তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কখন শুরু হবে এটা আমরা কিন্তু জানি, যখন কারণটা জানবে বা যখন দলিলটা দেখবে তখন থেকেই তামাদি মেয়াদ গণনা শুরু হবে। দেখেন 18 ধারা অনুসারে প্রতারণার ক্ষেত্রে নিম্নলিখিত সময় হতে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কি কি দেখি আমরা। যে ক্ষেত্রে মকদ্দমা বা আবেদন দাখিল করার বাদীর অধিকার প্রতারণামূলকভাবে বিবাদী গোপন করেছে। যে ক্ষেত্রে মকদ্দমা আবেদন দাখিল করার বাদীর যে অধিকার এটা কি করছে? প্রতারণামূলকভাবে গোপন রাখছে। যে সত্যের উপর, এটা আন্ডারলাইন করেন, যে সত্যের উপর এমন অধিকার প্রতিষ্ঠিত সেই সত্য গোপন রাখা হয়েছে। এমন সত্য প্রতিষ্ঠার জন্য আন্ডারলাইন করেন, যে দলিল প্রয়োজন সেই দলিল প্রতারণামূলকভাবে গোপন রাখা হচ্ছে। হয় কারণ গোপন রাখছে, আর নাহলে দলিল গোপন রাখছে। এ হলো কথা। দেখেন উপরের লিখিত 1 ও 2 নং ক্ষেত্রে 1 আর 2 নং হলো যে যখন কারণটা গোপন রাখছে। উপরের লিখিত 1 ও 2 নং ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা শুরু হবে যখন বাদী বা ক্ষতিগ্রস্ত পক্ষ সর্বপ্রথম প্রতারণার বিষয় জানতে পারে তখন থেকে। 1 ও 2 নং ক্ষেত্রে বলছে যে যখন প্রতারণার বিষয় জানতে পারবে তখন থেকে। অন্যদিকে আন্ডারলাইন করেন 3য় ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা শুরু হবে যখন বাদী বা আবেদনকারী এমন দলিল হাজির করতে অপর পক্ষকে বাধ্য করতে পারতো তখন থেকে। এখানে দুইটা বিষয়, কারণের ক্ষেত্রে যখন কারণটা জানতে পারবে তখন থেকে, আর কোন দলিলের ক্ষেত্রে যখন ওই দলিলটা তাকে কি হাজির করতে পারতো বা দেখতে পারতো তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আমরা একটা উদাহরণ পড়লে বিস্তারিত বুঝতে পারবো। দেখেন খুলনায় বাবুর একটি বাড়ি রয়েছে। তাহলে বাবু একজন ব্যক্তি, তার একটা বাড়ি রয়েছে কোথায়? খুলনায়। আলামিন প্রতারণামূলক উপায়ে একটি জাল দলিল তৈরি করে যেখানে উল্লেখ থাকে যে বাবু আলামিনের নিকট হবে, নিকট মাঝখানে একটা ক দেন, যেখানে উল্লেখ থাকে যে বাবু আলামিনের নিকট উক্ত বাড়িটি বিক্রয় করেছে এবং আলামিন প্রতারণার উদ্দেশ্যে দলিলের বিষয়বস্তু গোপন রাখে। তাহলে বাড়ি আছে বাবুর ঢাকাতে, এখন আলামিন করছে কি প্রতারণামূলক উপায়ে একটা জাল দলিল তৈরি করছে যেখানে উল্লেখ থাকে যে বাবু আলামিনের নিকট এই বাড়ি কি করছে? বিক্রয় করছে এবং আলামিন প্রতারণার উদ্দেশ্যে দলিলের বিষয়বস্তু বাবুরে জানায় নাই, কি রাখছে? গোপন রাখছে। যদিও কোনো জাল দলিল বাতিল করার মকদ্দমা তামাদি মেয়াদ 3 বছর, কিন্তু উপরোক্ত ক্ষেত্রে বাবু যেদিন থেকে উক্ত জাল দলিল সম্পর্কে জানতে পারবে সেদিন থেকে মামলা করার তামাদি মেয়াদ কি হবে? শুরু হবে। যেমন বাবু যদি জাল দলিলের সম্পাদনের 5 বছর পর উক্ত দলিল সম্পর্কে জানতে পারে তবে সেদিন থেকে 3 বছরের মধ্যে দলিল বাতিলের মকদ্দমা দায়ের করতে, বুঝছেন? জাল দলিল উনি তৈরি করুক, উনি দেখা গেলো জানছে 10 বছর পরে, তাহলে তামাদি মেয়াদ শুরু হবে কবে? 10 বছর পর থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। একটা বিচারিক নজির দেখেন, হাসনা বানু বনাম কিয়ামতুল্লাহ 50 ডিএলআর। আপনি প্রথমত হয় দুইটা মনে থাকলে দুইটা মনে রাখবেন, যদি দুইটা মনে না থাকলে হয় নাম মনে রাখবেন না রেফারেন্স মনে রাখবেন, যদি কিছু মনে না থাকে লিখবেন যে উচ্চ আদালতের নজিরে আছে। হাসনা বানু বনাম কিয়ামতুল্লাহ 50 ডিএলআর মানে ঢাকা ল রিপোর্ট, এডি মানে অ্যাপিলেট ডিভিশন 50, মানে ওই 50 ডিএলআর 50 নম্বর পৃষ্ঠায় মামলায় বলা হয়েছে যে যে ক্ষেত্রে প্রতারণার মাধ্যমে কোনো দলিল সৃজন করা হয় সেই ক্ষেত্রে মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ প্রতারণা জানার তারিখ থেকে শুরু হবে, দলিল সম্পাদনের তারিখ থেকে নয়। আন্ডারলাইন করেন, এটা অনেকে বুঝেন নাই। যেদিন প্রতারণা জানছেন সেদিন থেকে, দলিল সম্পাদন 5 বছর পরে হোক। দলিল সম্পাদন মানে দলিলটা তৈরি করছে 5 বছর আগে, সরি, কিন্তু 5 বছর আগে তৈরি হোক, আপনি জানছেন কবে? 5 বছর পরে, তাহলে তামাদি মেয়াদ কবে থেকে? 5 বছর পর থেকে। বুঝছেন? দলিল তো আমার আগেই সম্পাদন করছে, যখন সম্পাদন করছে সে তো আমার দাঁড়ায় নাই, তাহলে যেদিন থেকে আমি জানবো সেদিন থেকে মামলা করার তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। বুঝছেন? তাহলে আমাদের খান ল একাডেমির হার্ট কিডনি লাংস ইনি কই? আরিফ সাহেব কোথায়? আচ্ছা, এই ইয়ারেদের
ওই আমাদের আব্দুর রহমান সাহেব, জি স্যার। প্রতারণার ফলাফল, ইফেক্ট অফ ফ্রড বা তামাদি আইনের 18 দ্বারা যে প্রতারণা, বিষয়টা কি বোঝেন? জি স্যার। কি বোঝেন বলেন, একটু হলেও বলেন। প্রতারণা আহ দুইটা দুইটা পক্ষ থাকে, দুইটা পক্ষের মধ্যে আহ একটা পক্ষ মনে করেন যে একটা জাল দলিল করছে, ওই জাল দলিলটা যখন জাল দলিল হিসেবে প্রমাণিত হবে তখন এটা প্রতারণা হিসেবে গণ্য হবে। আর উদাহরণ প্র- দিয়ে বলেন, উদাহরণ হয় নাই, উদাহরণ দিয়ে বলেন। রহিম এবং করিম, আহ দুইজন, দুইটা পক্ষ। রহিম একটা দলিল আহ সে শুদ্ধ হিসেবে মনে করছে, আর করিম বলতেছে ওই দলিলটা আহ জাল। তখন ওই দলিলটা যখন জাল হিসেবে প্রমাণিত হয়েছে তখন ওইটা ওই রহিম করিমের বিরুদ্ধে প্রতারণার একটা ই করছে। এই বিকাশ, ওনার উদাহরণ হয়েছে কিনা বলেন, না হলে আপনি বলেন কি হবে। স্যার, দুইজনের ভিতর যখন একটা দলিল সম্পাদিত হয়, মানে যে বাদী থাকে সে যদি প্রতারণার মাধ্যমে আচ্ছা বলুক বলুক, বলেন বলেন। সে 5 বছর আগে আমার জন্য একটা মানে প্রতারণামূলক ভাবে একটা দলিল তৈরি করছে, কিন্তু সে আমারে জানায় নাই। কিন্তু 5 বছর পরে সে আমারে আর কি মানে আসে বলছে যে তোমার এই জমি আমি করছি, কিনছি। তখন ও ও যেহেতু আমার সাথে প্রতারণা করেই করছে, তখন ওই 5 বছর পর থেকেই ওই তামাদির মেয়াদ শুরু হবে। যখন ওই কারণটা জানবে তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। শুরু হবে। ইয়ারে দেন, রবিউল সাহেব দেন। রবিউল সাহেব কি বলেন, ওনার সাথে একমত কিনা? স্যার, এটা হচ্ছে কি যে কোনো একটা দলিল আমার জমি, হুম আমি দলিল করি নাই, তৃতীয় পক্ষ কেউ ওই জমিটা দলিল করছে। হুম করার পরে কিছুদিন পরে আমার বললো যে তোমার এই জমি তো তুমি আমার দলিল করে দিতেছো, তুমি এই জমিতে নেমে যাও। হুম তখন আমি বলবো কি যে না, তোমার তো আমি জমি দলিল করে দিই নাই। অর্থাৎ যেদিন সে আমারে বললো যে তুমি তুমি আমার জমি দলিল করে দিতেছো, ওই দিন ক্ষেত্রে মনে করেন কি যে তেমন দিন শুরু হবে, যেহেতু আমি তোরে দলিল করে দিই। যদিও দলিলটা অনেক আগেও করে, বাট আমার ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা শুরু হবে আমি যখন যখন আমি এই জানতে পারবো বিষয়টা স্যার সেই দিন থেকে। জানবো, নাকি ভাই? জি স্যার। যখন জানবো তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। স্যার প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্ন করেন। প্রশ্ন প্রশ্ন আছে আছে বলেই তো বলতেছি, বল। স্যার, প্রশ্ন হচ্ছে কি যে দেখা যাচ্ছে কি যে একটা দলিল আমি জানতে পারলাম যে জাল হয়েছে, হুম, ওই জমিটা আমি যখন জানতে পারলাম তারপরে আমি একটা মামলা করলাম। হুম, মামলা করার পরে দেখা যাচ্ছে ওই মামলাটা খারিজ হয়ে গেল। হুম। পরবর্তীতে আমি কতদিন পরে ওই মামলাটা আবার করতে পারবো বা করতে পারবো না, এর কি আছে স্যার? আসতে। আচ্ছা, মামলা যদি একবার খারিজ হয়, হুম। এখন কি কারণে খারিজ হয়েছে সেটা দেখতে হবে। যদি দেখা যায় একেবারে বাদীর অনুপস্থিতির কারণে খারিজ হয়েছে, সাক্ষী সুখে কোনো কিছু হয়নি। অনুপস্থিতির কারণে, বাদীর অনুপস্থিতি, জি স্যার। বাদীর অনুপস্থিতির কারণে খারিজ হলে তাহলে তো আমরা দেওয়া নিতে যাব। যদি 9 3-এ খারিজ হয় তাহলে মামলা করা যাবে। যদি 8-এ খারিজ হয় তাহলে তার নতুন মামলা করা যাবে না। আচ্ছা। সেক্ষেত্রে তো আমরা চলে যাব দেওয়ানি কার্যবিধিতে কি আছে সেটার উপরে। আর এটা কি ফৌজদারি থেকে চলবে কিনা স্যার? ফৌজদারি তো কোনো সমস্যাই নাই, ফৌজদারি মামলা ফৌজদারি মতো। ফৌজদারি এই সেম জাল দলিল নিয়ে যদি আপনি ফৌজদারি মামলা করেন তাহলে তো জালিয়াতি মামলা হবে। হ্যালো, ওই মামলা খারিজ হয়ে গেল। ফৌজদারি মামলা হোক, দেওয়ানি মামলা তো করা যাবে। ফৌজদারি দেওয়ানি নিয়ে তো কোনো কনফ্লিক্ট নাই, দুইটা হলো দুই না স্যার। না, পরবর্তী থেকে ওই ফৌজদারি থেকে ওই জাল জালিয়াতি আবার করা যাবে কিনা স্যার? যাবে। ও, ঠিক আছে। দেখেন তো, আশা করি আপনারা ইফেক্ট অফ ফ্রড বুঝতে পারছেন। আচ্ছা, এবার কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের মাঝ থেকে করতে পারেন, না হলে আমরা সামনে আগাবো। দেখেন, দেন ওনার মাইক্রোফোন দেন, আমাদের ওয়ান অফ দা সিনিয়র সিটিজেন্স দেন। আসসালামু আলাইকুম স্যার। এই যে দলিল হাজির করতে বাধ্য করতে পারতো স্যার, এই বিষয়টা আমার একটু জানতে চাই। দলিল হাজির করতে বাধ্য করতে পারতো, সেদিন থেকে শুরু হবে স্যার এই বিষয়। বাধ্য করতে পারতো হলো কিছু কিছু ক্ষেত্র আছে যে সেই ক্ষেত্রে শুধু কারণ জানলেই মামলাটার কারণ উদ্ভব হয়। আর কিছু কিছু ক্ষেত্র আছে সেই ক্ষেত্রে শুধু কারণ জানলে হবে না,
বরং ওই ডকুমেন্টটাও দেখা দরকার। বরং এই যে আমরা জাল দলিলের কথা বলতেছি, আমার প্রতিবেশী যদি আমারে বলে যে তোমার বিরুদ্ধে আমার একটা দলিল আছে, তুমি আমারে দলিল করে দিছো, জমি বিক্রি করছো, এটা শুধু মুখে শুনলে কারণ উদ্ভব হবে না। এই জায়গা আমার কারণ উদ্ভব হবে যখন আমি দলিলটা কি দেখবো তারপর থেকে। কারণ আপনি একটা বিষয় খেয়াল করবেন, আমরা জানি যে দলিলের বিষয়বস্তু ছাড়া সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। তাহলে কিছু কিছু মামলার ক্ষেত্রে শুধু কারণ জানলেই হবে, আর কিছু কিছু মামলার ক্ষেত্রে শুধু কারণ জানলেই হবে না, কি দেখা লাগবে? দলিল যখন সে তারে দিয়ে হাজির করাইতে পারবো, বলবো যে তুমি যে জাল দলিল কথা বলতেছো, তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না, তুমি আগে দলিল দেখাও, তারপর দেখা যাবে যে শুরু হয়েছে কি হয় নাই। দলিল যখন দেখবো তারপর থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। বুঝতে পারছেন? জি স্যার। তো আমরা যদি কোনো প্রশ্ন থাকে করেন, নাহলে আমরা 7 নাম্বার প্রশ্নে চলে যাই। দেখেন 7A, স্বীকৃতির কারণে নির্ধারিত তামাদি মেয়াদ গণনায় কখন এবং কিভাবে প্রভাব পড়ে? স্বীকৃতির কারণে কখন তামাদি মেয়াদ গণনায় কখন এবং কিভাবে প্রভাব পড়ে? দেখেন, আমরা এর আগে সাক্ষ্য আইনে 58 ধারায় পড়ছি যে যদি কোনো বিষয় স্বীকার করে তাহলে সেটার প্রমাণের প্রয়োজন নাই, মনে আছে? এবং ওই 58 ধারায় বলছে যে মামলার কোনো পক্ষ যদি কোনো বিষয় স্বীকার করে, এই স্বীকারটা হতে পারে শুনানির আগে, শুনানির সময়, অথবা প্লিডিংস এর মাধ্যমে। এবং এই স্বীকার যদি করে, এক পক্ষ যদি বলে যে এই দলিল আমার দ্বারাই সৃজিত, মানে আমার দ্বারাই সৃষ্টি করা হয়েছে, তাহলে অপর পক্ষের আর এটা প্রমাণের প্রয়োজন নাই। এবং দেওয়ানি কার্যবিধির 12 আদেশের 6 বিধিতে স্বীকৃতির প্রেক্ষিতে রায় দিয়ে দেয়, জাজমেন্ট অন অ্যাডমিশন। এক পক্ষ স্বীকার করছে, তাহলে আদালত ওই স্বীকৃতির ভিত্তি করে রায় দিতে পারে। কিন্তু এই যে তামাদি আইনের যে স্বীকৃতিটা, এই স্বীকৃতিটা যার বিরুদ্ধে মামলা করবে সেই স্বীকার করে, বাট এখনো মামলা হয় নাই। যদি মামলা হওয়ার পরে স্বীকার করত তাহলে তো তার বিরুদ্ধে ডিক্রি হয়ে যেত। কিন্তু এটা হলো যে আপনি যার বিরুদ্ধে দেওয়ানি মামলা করবেন, এখনো মামলা করেন নাই, কিন্তু তার আগে সে স্বীকার করছে। কিভাবে? আপনি একজনের বিরুদ্ধে 10 লাখ টাকা, একজনের কাছে 10 লাখ টাকা পাবেন, এখন অর্থ আদায়ের মামলার তামাদি মেয়াদ 3 বছর, 2 বছর হলো আপনি এখনো মামলা করেন নাই, বাকি আছে কত? 1 বছর। 7 মাস হয়েছে মামলা এখনো করেন নাই, 5 মাস বাকি আছে, এখনো মামলা করেন না। এখন সে এসে আপনার লিখিত দিছে যে ভাই আপনি আসলেই আমার কাছে 10 লাখ টাকা পান, এই যে আমি লিখিত দিয়ে গেলাম, এত দিনের মধ্যে আমি দিয়ে দিব, বা এতদিনের মধ্যে দেখ বা না দেখ, সে স্বীকার করে গেল যে আপনি আসলে আমার কাছে এত টাকা পান। এখন এই জায়গা কি কোনো মামলা হয়েছে? হয় না। মামলা করার আগে কি দিছে? স্বীকৃতি দিছে। তো যেদিন থেকে সে স্বীকৃতি দিল, এরপরে যদি আর টাকা সে আবার স্বীকৃতি না দিয়ে নাও দেয়, স্বীকৃতি দেওয়ার আগে সময় ছিল কতদিন? 5 মাস। কিন্তু যেদিন থেকে যে স্বীকৃতি দিল সেদিন থেকে আবার 3 বছর গণনা শুরু হবে যদি টাকা না দেয়। তাহলে যখন থেকে স্বীকৃতি দিল তখন থেকে আবার তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। কিন্তু এই স্বীকৃতিটা যদি সে মামলা দায়েরের পরে দিত, তাহলে তার বিরুদ্ধে কি হয়ে যেত? রায় হয়ে যেত। বুঝতে পারছেন? তাহলে এই আমাদের তামাদি আইনের যে 19 ধারা, এটা হলো অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং, মানে লিখিত প্রাপ্তি স্বীকার। সো আমরা একটু পড়ি তাহলে ভালো বুঝবো। দেখেন তো এখানে ক এবং খ এর উত্তর একই। খটা দেখেন, তামাদি আইন 1908 অনুযায়ী তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে লিখিত স্বীকৃতির অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং এর ফলাফল কি? মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোনো লিখিত স্বীকৃতির আইনগত বৈধতা কি? সংশ্লিষ্ট আইন উল্লেখে উত্তর দিন। আচ্ছা, উত্তর পড়ার আগে আমি আরেকটা কথা বলে দিই, যে যার কাছে আপনি 10 লক্ষ টাকা পাবেন তার বিরুদ্ধে তো মামলা এখনো করেন নাই, সে এসে স্বীকার করলো কয় মাস আগে? 5 মাস আগে। এখন স্বীকারটা যে স্বয়ং তারই এসে করতে হবে এমন কোনো কথা নেই, তার আইনজীবী এসেও স্বীকৃতি দিতে পারে যে আমি অমুকের আইনজীবী, আমি লিখিত দিয়ে গেলাম আমার মক্কেলের কাছে, আসলেই আপনি টাকা পাবেন।
সে স্বীকৃতি দিলে যেরকম আইনগতভাবে প্রযোজ্য গণ্য হবে, তার আইনজীবী স্বীকৃতি দিলেও এটা কি গণ্য হবে। বুঝছেন? আর একটা বিষয় হলো, এই স্বীকৃতি কি যে টাকা পাবে তার কাছে দেওয়া লাগবে? নট নেসেসারি। এটা তার কাছেও দিতে পারেন বা অন্য কারো কাছেও দেওয়া যেতে পারে। ধরেন আপনি টাকা পেলো আশরাফুল, এখন ওই যে আশরাফুল যার কাছে টাকা পাবে সে আইসা সরাসরি আশরাফুলের কাছে স্বীকৃতি দিতে পারে, অথবা আশরাফুলের কাছে স্বীকৃতি না দিয়ে আমরা খানলো একাডেমির অন্যান্য যারা আছি তাদের কাছেও দিতে পারে যে ভাই ঘটনা এই, আশরাফুল আমার কাছে আসলেই এত টাকা পাবে। আবার সে স্বয়ং এসে দিতে পারে, অথবা কি দিতে পারে, তার কোনো আইনজীবীও দিতে পারে। বুঝতে পারছেন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে স্বীকৃতি কি স্বয়ং ওই ব্যক্তিকেই দিতে হবে? না। বা যে পাবে তার কাছেই দিতে হবে? না। অন্য কারো কাছেও দেওয়া যাবে, বা অন্য কেউ যেমন তার বৈধ প্রতিনিধিও দিতে পারবে। ধন্যবাদ। একজন প্রশ্ন করছেন যে এই স্বীকৃতি কি মৌখিক নাকি লিখিত? এই জায়গায় বলাই আছে লিখিত প্রাপ্তি স্বীকার। লিখিত 19 ধারা মানেই লিখিত। আপনাদের প্রশ্ন নিচ্ছে আগে পড়িনি, কারণ 19 ধারা মানেই লিখিত। 19 ধারা মানেই লিখিত। দেখেন, স্বীকৃতি বা লিখিত প্রাপ্তি স্বীকার, অ্যাকনলেজমেন্ট রাইটিং। স্বীকৃতি বা লিখিত প্রাপ্তি স্বীকার সম্পর্কে তামাদি আইনের 19 ধারা আলোচনা করা হয়েছে। 19 ধারা অনুসারে যখন কোনো সম্পত্তির বা অধিকার সম্পর্কে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার জন্য তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই, আন্ডারলাইন করেন, তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই যে পক্ষের নিকট উক্ত সম্পত্তি বা অধিকার দাবি করা হচ্ছে সেই পক্ষ লিখিত স্বাক্ষরিত করে উক্ত দায় স্বীকার করে। এই যে আপনাদের প্রশ্নের উত্তর, লিখিত কি করে? স্বাক্ষরিত করে। লিখিত হইতে হবে, স্বাক্ষরিত করে উক্ত দায় স্বীকার করে। উক্ত স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার তারিখ থেকে তামাদি মেয়াদ নতুন ভাবে শুরু হবে। একেই স্বীকৃতি বা লিখিত প্রাপ্তি স্বীকার বলে। এখন দেখেন, আমরা একটা উদাহরণ পড়ি, তারপরে আবার আপনাদের প্রশ্নের উত্তরে যাবো। দেখেন, বাবু আলামিনের নিকট 10,000 টাকা পায়। কয় টাকা? বাবু পাবে কার কাছে? আলামিনের কাছে। আলামিন উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানায়। এক্ষেত্রে বাবু উক্ত অস্বীকৃতি জানানোর তারিখ থেকে, আন্ডারলাইন করেন, 3 বছরের মধ্যে আলামিনের বিরুদ্ধে অর্থ আদায়ের মোকদ্দমা দায়ের করতে পারে, নাকি? 2 বছর পর্যন্ত বাবু কোনো মোকদ্দমা দায়ের করেনি। 2 বছর হয়ে গেছে, বাবু কোনো মামলা করেনি, এবং একই সময় আলামিন এসে স্বীকৃতি দেয় যে বাবু আসলেই তার নিকট টাকা পাবে এবং সেই টাকা অতি সত্বর বাবুকে পরিশোধ করবে। আলামিন যদি পরবর্তীতে বাবুকে টাকা পরিশোধ না করে, তবে উক্ত স্বীকৃতির দিন থেকে নতুন করে তামাদি মেয়াদ কি হবে? শুরু হবে। বুঝেছেন? যদি 2 বছর পর্যন্ত মামলা করে নাই, 1 বছর হাতে আছে, এই সময় সে স্বীকৃতি দিছে, যদি স্বীকৃতি দেওয়ার পর আর টাকা না দেয়, তাহলে সময় পাবে কতদিন? 3 বছর। যেদিন স্বীকৃতি দিছে সেদিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আমরা স্বীকৃতির শর্ত সমূহ একটু দেখে ফেলি। দেখেন, উনিশ ধারা অনুযায়ী স্বীকৃতি বা প্রাপ্তি স্বীকারের স্বীকারপত্রের শর্ত সমূহ নিম্নরূপ। স্বীকৃতি অবশ্যই লিখিত হইতে হবে, আন্ডারলাইন করেন, অবশ্যই মাস্ট বি রিটেন, ইট মাস্ট বি রিটেন। ঠিক আছে? যার বিরুদ্ধে অধিকার দাবি করা হয় সে, আন্ডারলাইন করেন, অথবা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির দ্বারা স্বীকৃতিটি স্বাক্ষরিত হতে হবে। মানে যার বিরুদ্ধে আপনি মামলা করবেন সে এসে স্বীকার করবে, অথবা তার কে? ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি। স্বীকৃতিটি অবশ্যই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে হতে হবে। এই যে স্বীকৃতি সে দিবে, কখন এসে দিবে? কার মেয়াদ শেষ হওয়ার আগে? ওই যে দেওয়ানি মামলা করার আগে, স্বীকৃতিটা দিতে হবে। স্বীকৃতিতে অবশ্যই কোনো সম্পত্তি বা অধিকারের দায় সম্পর্কিত হতে হবে। আমি আপনাদের টাকা দিয়ে উদাহরণ দিছি, কিন্তু এটা যে কোনো মামলায় হতে পারে। দখল পুনরুদ্ধার মামলার ক্ষেত্রে যার বিরুদ্ধে দখল পাবেন সে এসে বলতেছে ভাই তুমি আসলেই আমার বিরুদ্ধে, আমার কাছে এই জমির দখল পাবা। তাহলে যেদিন থেকে সে স্বীকার করলো সেদিন থেকে আবার তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। এমন সম্পত্তি সম্পর্কে বিদ্যমান দায় সম্পর্কে প্রাপ্তি স্বীকার থাকতে হবে। এমন হয়ে গেছে, স্বীকৃতিটি পাওনাদারের নিকট না করে অন্য কোনো ব্যক্তির নিকট করলেও স্বীকৃতি বলে গণ্য হবে, আন্ডারলাইন করেন। সরাসরি যে পাওনাদারের কাছে করতে হবে এমন কোনো কথা নাই, পাওনাদারের নিকট না করে অন্য কারো কাছেও করা যাবে। এছাড়া তামাদি আইন 1908-এর
আন্ডারলাইন করেন, 20 ও 21 ধারায় স্বীকৃতির ফলাফল সম্পর্কে আলোচনা করছে। মূলত লিখিত প্রাপ্তি স্বীকার সম্পর্কে আলোচনা করেছে 19 ধারায়, কিন্তু এই 19-এর একটা বর্ধিতাংশ বা 19-এর একটা ব্যাখ্যা এটা আছে 20 আর 21। সো আপনাদের যাদের 19 ধারা নিয়ে প্রশ্ন আছে সেটা আগে করেন, তারপরে 20 21 বোঝাবো। বলেন। এই যে উদাহরণটা যে বলা হয়েছে যে একবার অস্বীকার করছে, অস্বীকার করার পরে 2 বছর অতিবাহিত হওয়ার পরে সে আবার স্বীকার করছে, হুম। এই যে দ্বিতীয়বার স্বীকার করছে, এরপরে কি আবার সে আর অস্বীকার করার সুযোগ আছে তার? আছে, অস্বীকার করার সুযোগ আছে বলেই তো নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হয়েছে। মানে স্বীকার করেও সে দেখা গেল 1 বছর হয়ে গেছে আর আমার টাকা পয়সা এখনো দিচ্ছে না, তার মানেই তো অস্বীকার করছে। দেন এই নাম গেজে দেন। স্যার সম্পত্তি বা অধিকার এইটাতে তামাদি মেয়াদ মামলা করা 3 বছর। তা এখন এই 3 বছরের মধ্যে 2 বছর শেষ হয়ে গেছে, হ্যাঁ, বা উনি এই 3 বছরের মধ্যে আমার কাছে আসে না, সেই মানে কোনো করে নাই, লিখিত কোনো মানে স্বীকার করে নাই। জি, তা তামাদি মেয়াদ শেষ হয়ে গেছে, হ্যাঁ। শেষ হওয়ার পরে উনি আইসা আমার কাছে স্বীকার করলো। শেষ হওয়ার পরে এসে স্বীকার করলে তাদের আবার কোনো লিখিত লাভ স্বীকার নাই। এই স্বীকারটা করতে হবে কখন? ওই তামাদি মেয়াদ শেষ হওয়ার আগে, সেই ক্ষেত্রে আর সুযোগ সুবিধা নেই। বুঝছেন? এরপরে শেষ এসে স্বীকার করলেও তো আপনি যদি মামলা করেন তাহলে আপনার মামলা তো তামাদি এনে 3 ধারায় খারিজ হয়ে যাবে। স্বীকার করুক, কিন্তু আপনার তামাদি মেয়াদ তো শেষ। একবার শেষ করে ফেলছে। জি, তাহলে বুঝতে পারছেন? আর কোনো প্রশ্ন আছে কারো? এই বিষয়গুলো কিন্তু বোঝার বিষয়। এই ভাই, সাগর সজল বিশ্বাস, প্রশ্ন আছে ভাই? আচ্ছা, আমরা চলে আসি, দেখেন 20 ধারা। ঋণ বা উত্তরাধিকার সুদের কারণে অর্থ পরিশোধের ফলাফল। ঋণ বা উত্তরাধিকার সুদের কারণে অর্থ পরিশোধের ফলাফল। 19 ধারাটা যে কোনো দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য ছিল, হোক সেটা সম্পত্তি স্থাবর বা অস্থাবর, হোক সেটা অধিকার। কিন্তু 20 ধারাটা শুধুমাত্র ঋণের ক্ষেত্রে প্রযোজ্য, মানে অর্থ ধার নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এটা কিভাবে শুনেন। ধরেন এক লোক, তিনি মানুষে টাকা দেয়, ধারে টাকা দেয়, এবং বিনিময়ে তিনি কিছু ওখান থেকে লভ্যাংশ পেয়ে থাকে আর কি। মাসুদ, আমরা মাসুদ মহাজনী ধরি, উনি টাকা দেয়। মাসুদের কাছ থেকে আশরাফুল এবং সলিমুল্লাহ, বা শুধু আশরাফুলই নিচে দেন, আশরাফুল সলিমুল্লাহ 2 ভাইতে টাকা নিছে। তারা 10,000 টাকা নিছে এবং শর্ত হলো যে 1 বছরের মধ্যে 10,000 টাকা পরিশোধ করবে, এবং 1 বছরের মধ্যে 10,000 টাকা যদি পরিশোধ না করে তাহলে মাসুদ ইচ্ছা করলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পারবে। তাহলে সহজ কথা হলো 10,000 টাকা যদি তারা 1 বছরের মধ্যে শোধ না করে, তাহলে ওই যিনি টাকা দিয়েছেন তিনি এদের বিরুদ্ধে মামলা করতে পারবে ওই 1 বছরের পর, অর্থাৎ কজ অফ অ্যাকশন শুরু হবে 1 বছরের পরে। এইটুকু বুঝছেন? মাসুদ টাকা নিছে, মানে মাসুদের কাছ থেকে আশরাফুল্লাহ সলিমুল্লাহ টাকা নিছে, 1 বছরের মধ্যে ঠিকই পরিশোধ করতে পারে নাই। এখন আমরা জানি পরিশোধ করতে যদি না পারে তাহলে মাসুদকে ওই 2 জনের বিরুদ্ধে মামলা করতে হবে কতদিনের মধ্যে? 3 বছরের মধ্যে না ভাই? এখন 3 বছরের 1 বছর গেছে, সলিমুল্লাহ মাসুদ কোনো মামলা সলিমুল্লাহ আশরাফুলের বিরুদ্ধে করে নাই, 2 বছর গেছে করে নাই। এমন সময় সলিমুল্লাহ আর আশরাফুল এসে মাসুদ রে মূল টাকার ধরেন 10,000 নিছিল, 1,000 পরিশোধ করছে, বা 1,000 পরিশোধ করতে পারে নাই, আসল তো পরিশোধ করতে পারে নাই, সুদের কোন অংশ পরিশোধ করছে, যে ভাই আমি তো মূল টাকা পরিশোধ করতে পারলাম না, আপনার এই টাকার লভ্যাংশ হয়েছিল 5,000 টাকা, এই 5,000 টাকা আমি দিয়ে গেলাম, বা মোট মাঠ আসল প্লাস সুদ দিয়ে হয়েছিল 20,000, আমি 2,000 দিয়ে গেলাম। তাহলে যেদিন থেকে এই টাকাটা সে দিল, দিয়ে আবার স্বাক্ষর করে গেছে, এই যে তারা 2 জন দিয়ে গেল, যেদিন থেকে দিয়ে গেল সেদিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এখন বলতে পারেন স্যার এটা তো 19-এর মতোই। 19-এর মতো, বাট
হুবহু 19 না, ওই যে 19 তো যে কোনো মামলার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু 20 তো শুধুমাত্র কি অর্থের মামলা, এবং অর্থের মামলার ক্ষেত্রে তার কি পুরো টাকা দেওয়া লাগবে? না। টাকার অর্ধেক দেওয়া লাগবে? না। আসল দেওয়া লাগবে? না। আসলও দিতে পারে, সুদের কোনো অংশ দিতে পারে, এবং যখন থেকে দিবে তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কত ধারা? 20 ধারা। একটু পড়ি দেখেন। তামাদি আইনের 20 ধারায় ঋণ বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে সুদের কারণে অর্থ পরিশোধের ফলাফল নিয়ে 20 ধারায় আলোচনা করা হয়েছে। এমন অর্থ পরিশোধের জন্য নির্ধারিত মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে, আন্ডারলাইন করেন, নির্ধারিত মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে কোনো অর্থ পরিশোধ করা হলে উক্ত পরিশোধের তারিখ থেকে নতুন করে তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। তবে এই ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। দেখেন কি কি, যথা ঋণ বা উত্তরাধিকার সুদ পরিশোধিত হইতে হবে, হয় ঋণ পরিশোধ করতে হবে অথবা উত্তরাধিকার সুদ পরিশোধ করতে হবে। ঋণ বা উত্তরাধিকার সুদ পরিশোধের জন্য নির্ধারিত মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে এমন অর্থ পরিশোধ হতে হবে। অতিবাহিত হওয়ার পূর্বে উত্তর, যদি বলেন স্যার উত্তরাধিকার সুদ বললো কেন? উত্তরাধিকার সুদ আপনি এইভাবে চিন্তা করেন, টাকা নিছিল বাবা, বাবা মারা গেছে, তাহলে সুদ সুদ ছেলে শোধ করছে, বুঝতে পারছেন? তাহলে এমন এমন সময় অতিবাহিত হওয়ার পূর্বে এমন অর্থ কি করতে হবে? পরিশোধ করতে হবে। 3 নাম্বার, উক্ত ঋণ বা উত্তরাধিকার সুদ যে ব্যক্তি পরিশোধ করতে বাধ্য সে অথবা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি। এই যে দেখেন, যে ব্যক্তি পরিশোধ করতে বাধ্য ছিল ধরেন তার পিতা, কিন্তু পিতা তো আর বেঁচে নাই, সে অথবা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, ছেলে হলো ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, উক্ত ঋণ বা সুদ পরিশোধ করেছে। উক্ত ঋণ বা সুদ যে ব্যক্তি পরিশোধ করেছে তার কর্তৃক, আন্ডারলাইন করেন, লিখিত এবং স্বাক্ষরিত হতে হবে। কি হতে হবে? লিখিত এবং স্বাক্ষরিত। এবং অন্যের লিখিত হলেও, এটা আন্ডারলাইন করেন, অন্যের লিখিত হলেও তৎকর্তৃক স্বাক্ষরিত প্রাপ্তি স্বীকার থাকবে। তাহলে 19-এ লিখিত স্বাক্ষরিত হইতে হবে, 20-এও লিখিত স্বাক্ষরিত হইতে হবে। 19 যে কোনো দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, বাট 20 ধারাটা শুধু কোন ক্ষেত্রে প্রযোজ্য? ওই যে ঋণের মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 20 নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? জি ভাই? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, এবার আমরা দেখবো 21 ধারা। লাস্টের লাইনে অন্যের লিখিত বলেও তৎকর্তৃক স্বাক্ষরিত হতে হবে, মানে আমি দেখছে উনি, আমি স্বাক্ষর করতে হবে আপনার। আপনার আশরাফুলের টাকা পরিশোধ করতে আসছে অ্যাডভোকেট শওকত আলম। শওকত আলম লিখিত দিবে, শওকত আলম স্বাক্ষরিত করবে, আমি অন বিহাফ অফ আশরাফুল এই টাকা আমি দিয়ে গেলাম। বুঝতে পারছেন? আচ্ছা, এখন 21 ধারাটা, এই নাইম গাজী, 19 আর 20-এর মধ্যে আপনার দৃষ্টিতে কি পার্থক্য আছে বলেন? একই তো লাগে, পার্থক্য আছে? হচ্ছে যে 19 ধারা হয়েছে সব ক্ষেত্রে প্রযোজ্য হবে, হ্যাঁ। আর ওই 20 ধারা হচ্ছে স্যার শুধু অর্থে, যে টাকার যে একটা লেনদেন ঋণের ক্ষেত্রে। ঋণের ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে তার সুদ দিতে পারে অথবা আসল দিতে পারে, এখানে কিছু দিতে হবে স্যার, কিছু দিতে হবে, এবং মানে তখন থেকে আবার তামাদি মেয়াদ গণনা করা শুরু হবে। আর ওখানে কিছু দিতে হবে না, ওখানে স্বীকার করলে হবে। স্বীকার করলে হবে। ধন্যবাদ। দেখেন, স্যার ওটাই প্রথমে কি 1 বছরের কথাই বলা ছিল যে সুদ সহ 1 বছরের টাকাটা দিয়ে দেবো, হ্যাঁ বলা থাকবে, কিন্তু পরবর্তীতে আসলটা দিল না, দিল সুদের টাকাটা। বলা থাক বা না থাক, আমি আপনার টাকা ধার দিছি, আপনি বললেন স্যার আজ দেবো, কাল দেবো, দেবো করে 10 বছর পরে বললেন আমি টাকা আর দেবো না, তাহলে যখন বললেন দেবো না তখন থেকে আমার তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। এখন দেবো না বইলে আবার 2 বছর পরে এসে ভাই ভুল হয়ে গেছে, এই যে কিছু টাকা নেন, যখন এটা দিলেন তখন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আমি আপনাদের ছোট্ট একটা টিপস, একটা জিনিস শিখে রাখেন, সেটা হলো তামাদি আইনের 57 অনুচ্ছেদে অর্থ আদায়ের মামলার তামাদি মেয়াদ 3 বছর। কতদিন? 3 বছর। এখন 57-তে যে বিষয়টা বলছে সেই বিষয়টা হলো যে আপনি যারা ধারে টাকা দিচ্ছেন তার অস্বীকার করা লাগবে না,
যদি আপনার ওই দলিলে কোনো কিছু লেখা না থাকে তাহলে ধারে টাকা দেওয়ার 3 বছরের মধ্যে মামলা করতে হবে। আর যদি দলিলে লেখা থাকে যে এত বছরের মধ্যে পরিশোধ করতে হবে, তারপর থেকে 3 বছর। বুঝাইতে পারি না বোধহয়? বুঝছি স্যার। ধরেন আমি শওকত আলম সাহেবরে 1 লাখ টাকা ধার দিছি এবং আমাদের এই জায়গায় কোনো কথা টথা নাই যে উনি কবে পরিশোধ করবে, এই রিলেটেড কোনো কথা নাই। তাহলে এই ধার দেওয়ার কয় বছরের মধ্যে মামলা করতে হবে? 3 বছর, তাতে উনি অস্বীকার করুক বা না করুক। বুঝতে পারছেন? আর যদি এরকম হয় যে আমি যখন ধার দিছি আমার এই জায়গায় লেখা আছে যে ইনি এই টাকাটা 5 বছরের মধ্যে পরিশোধ করিবেন, অন্যথায় ওনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে, তাহলে মামলা কারণ উদ্ভব হবে ওই 5 বছর পরে। বুঝছেন? তাহলে এই ধার কিন্তু বিপজ্জনক, যে আপনার কাছ থেকে ধার নিছে কিন্তু কবে পরিশোধ করবে কিছু বলে নাই। তাহলে এই টাকা আদায়ের তামাদি মেয়াদ কত? 3 বছর। দেওয়ানি মামলা করলে 3 বছর। জি, এবার আসেন 21 ধারা। 21 ধারা বাস্তবে আমরা ওই 7 ধারার মতো। 21 ধারাটা কিরকম আমি আগের উদাহরণটাই বুঝাই। মাসুদ তালুকদারের কাছ থেকে টাকা নিছে আশরাফুল আর সলিমুল্লাহ। এখন আশরাফুল আর সলিমুল্লাহ যদি যৌথভাবে টাকা নেয়, তাহলে যখন ওই সুদ দিতে আসলো শুধু আশরাফুল দিয়েছে, সলিমুল্লাহ দেয় না। আশরাফুল যদি বলে দেয় যে এই সুদ আমি আর সলিমুল্লাহ একসাথে দিয়ে গেলাম, তাহলে দুইজনের বিরুদ্ধেই তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আর সুদ দেওয়ার সময় বা ওই টাকা ফেরত দেওয়ার সময় আশরাফুল যদি বলে যে আমার অংশ আমি দিয়ে গেলাম, সলিমুল্লাহর কথা আমি জানি না, তাহলে আশরাফুলের ক্ষেত্রে নতুন করে শুরু হবে তামাদি মেয়াদ গণনা, সলিমুল্লাহর ক্ষেত্রে হবে না। অর্থাৎ সহজ কথা হলো, যদি একাধিক ব্যক্তি ঋণ নেয় এবং পরিশোধের ক্ষেত্রে যদি একজন পরিশোধ করে, তাহলে কি উভয়ের বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হবে কিনা? উভয়ের বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হবে যদি তারা যৌথভাবে থাকে। আর যদি তারা যে যার মতো থাকে, তাহলে যে ঋণ বা সুদ পরিশোধ করলো শুধু তার ক্ষেত্রেই তামাদি মেয়াদ গণনা শুরু হবে, যে পরিশোধ করে নাই তার ক্ষেত্রে পূর্বের তামাদি মেয়াদি চলমান থাকে। এটাই হলো কত ধারা? 21 ধারা। সো 21 ধারা আমাদের এখানে সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে, আমরা এটা পড়লে বুঝবো। আগে 21 ধারাটা একটু পড়ে ফেলি। দেখেন, দুই বা ততোধিক ব্যক্তি, আন্ডারলাইন করেন, একত্রে ঋণ গ্রহণ করলে, দুই বা ততোধিক ব্যক্তি কি একত্রে ঋণ গ্রহণ করলে একজনের স্বীকৃতি অপর ব্যক্তির বিরুদ্ধে বাধ্যকর হবে না, যদি না, আন্ডারলাইন করেন, অপর ব্যক্তি আইনত ক্ষমতাপ্রাপ্ত হয়ে থাকে। ঋণ নিছিল দুইজন ব্যক্তি, এখন একজন যদি স্বীকৃতি দেয় তাহলে অপরজনের বিরুদ্ধে বাধ্যকর হবে না, যদি না সে আইনগতভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়। আর যদি একজন স্বীকৃতি দিছে, সেও দিছে, অন্য আরেকজনের পক্ষেও দিছে, তাইলে আবার অন্য জনের বিরুদ্ধেও বাধ্যকর হবে। উদাহরণ পড়লে ভালো বুঝবো। দেখেন, ধরা যাক বাবু এবং প্রকাশ হিন্দু এজমালি পরিবারভুক্ত দুই ভাই। এজমালি বুঝেন? যৌথ। তারা হিন্দু যৌথ পরিবারের দুই ভাই। তারা মাসুদ মহাজনের কাছ থেকে দলিল সম্পাদন করে 1980 সালের 1 জানুয়ারি 500 টাকা ধার নেয়। মাসুদ মহাজন কিন্তু উকিল হয়ে গেছে গতবার। তারা মাসুদ মহাজনের কাছ থেকে এই দুই ভাইতে নিচে কয় টাকা? 500 টাকা। 1980 সালের কয় তারিখ? 1 জানুয়ারি। দলিলের শর্ত এরকম ছিল যে উক্ত টাকা 1 বছরের মধ্যে সুদ সহ পরিশোধ করতে হবে। দলিলের শর্ত ছিল মাসুদ মহাজন এই টাকা পরিশোধ করতে হবে কতদিনের মধ্যে? 1 বছরের মধ্যে সুদ সহ। এমত অবস্থায় বাবু এবং প্রকাশ যদি দলিলের শর্ত অনুসারে 1981 সালের 1 জানুয়ারির মধ্যে সুদ সহ টাকা পরিশোধ না করে, 1981 সালের কয় তারিখ? 1 জানুয়ারির মধ্যে সুদ সহ টাকা পরিশোধ কি না করে, তবে তাদের বিরুদ্ধে মাসুদের মামলা দায়েরের কারণ উদ্ভব হবে নাকি? এবং এই ক্ষেত্রে মাসুদকে উক্ত অর্থ আদায়ের জন্য 1984 সালের 1 জানুয়ারির মধ্যে মামলা করতে হবে। ওই যে 81 সালের 1 জানুয়ারি থেকে 3 বছর, 82, 83, 84, এটুক তো বুঝেন নাকি? ধরা যাক 1983 সালের 28 ডিসেম্বর তারিখে দেনাদার ভ্রাতাগণ যদি 200 টাকা পরিশোধ করে দেয়, অর্থাৎ তামাদি মেয়াদ শেষ হওয়ার
মাত্র 4 দিন আগে। এমন সময় দেনাদার ভ্রাতাগণ 200 টাকা পরিশোধ করে দেয়। তবে এই স্বীকৃতির ফলে 1983 সালের 28শে ডিসেম্বর তারিখ থেকে দেনাদার ভ্রাতাগণের বিরুদ্ধে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তারা এই যে 5 দিন আগে যে টাকা দিয়ে গেল, তাহলে এই 5 দিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। কিন্তু যদি এমন হয় যে শুধুমাত্র বাবু গোল্ডেন, শুধুমাত্র বাবু, শুধুমাত্র কে? বাবু 200 টাকা পরিশোধ করেছে, তবে হিন্দু এজমালি পরিবারের কর্তা স্বরূপ স্বীকৃতি দিলে 21 ধারা অনুযায়ী উভয় ভাইয়ের পক্ষে স্বীকৃতি বলে গণ্য হবে। শুধু টাকা নিছিল বাবু আর প্রকাশ, ফেরত দেওয়ার সময় শুধু দিল কে? বাবু। এবং বাবু যদি বলে যে আমরা তো যৌথ পরিবারের অংশ, এই 200 টাকা আমার আর প্রকাশ দুইজনের পক্ষেই দিয়ে গেলাম, তাহলে দুইজনের বিরুদ্ধেই নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। অর্থাৎ উভয় ভ্রাতাগণের বিপক্ষে তামাদি মেয়াদ নতুন করে কি হবে? শুরু হবে। কিন্তু দুই ভাই যদি পৃথক থাকে, দুই ভাই পৃথক থাকে, তবে একজনের স্বীকৃতি দ্বারা অপরজনের বিরুদ্ধে তামাদি রক্ষা পাবে না। টাকা নিছিল দুই ভাই, ফেরত দেওয়ার সময় যদি এক ভাই দেয় এবং এক ভাই যদি বলে যে আমরা যৌথ পরিবার এখনো আছি, আমি যে টাকা দিলাম এটা আমার প্লাস অমুকের তরফ থেকে দিয়ে গেলাম, তাহলে দুইজনের বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আর যদি বলে যে না, আমি আমার অংশ দিয়ে গেলাম, ওর দ্বারা আমি দাঁড়ি না, তাহলে যে দিল তার ক্ষেত্রে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, আর একজনের ক্ষেত্রে শুরু হবে না। ওর ক্ষেত্রে পূর্বের যে তামাদি মেয়াদ গণনা আছে সেটাই চলবে। তাহলে 20 আর 21-এর মধ্যে পার্থক্য কি? 20-এ হলো ওই টাকা নিছিল, অর্থের টাকার মামলা নির্দিষ্ট সময়ের মামলা করার নির্দিষ্ট সময় পূর্বে সে সুদ দিয়ে গেছে। আর 21 হলো ওই টাকার মামলাই, কিন্তু নিছিল একাধিক ব্যক্তি, একাধিক ব্যক্তি। এখন একজন পরিশোধ করলে কি অপরজনের বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হবে কিনা, এটার ব্যাখ্যা দিয়েছে কত ধারায়? 21। এখন আমরা প্রশ্নের পরের অংশে চলে আসি। দেখেন, মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোনো লিখিত স্বীকৃতির বৈধতা। মক্কেলের পক্ষে মানে হলো ওই বাবু আর প্রকাশের পক্ষে, তারা স্বীকৃতি দেয় নাই, স্বীকৃতি দিচ্ছে তাদের আইনজীবী। আইনজীবী যদি স্বীকৃতি দেয় তাহলে এর বৈধতা কতটুকু? দেখেন, তামাদি আইনের 1921 ধারা অনুসারে মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোনো লিখিত স্বীকৃতি বৈধ হবে এবং উক্ত আইনজীবী যে তারিখে উক্ত স্বীকৃতি স্বাক্ষর করবে উক্ত তারিখ হতে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 19 ধারায় স্বীকৃতি স্বাক্ষরিত হওয়া বলতে স্বীকৃতি প্রদানকারী ব্যক্তি স্বয়ং স্বাক্ষর করতে পারে বা তার পক্ষে নিযুক্ত আইনজীবীও স্বাক্ষর করতে পারে। বুঝতে পারছেন? তাহলে মক্কেলের পক্ষে কি তার আইনজীবী স্বীকৃতি দিতে পারে? পারে। এখানে একটা কথা, যে 19 ধারার শর্তাবলী ছিল, 19 ধারার শর্তের জায়গায় একটু চলে আসেন, ওই যে 16 নম্বর পেজের শেষের দিকে দেখেন, পাইছেন? এই জায়গা 5টা পয়েন্ট আছে না, 1 2 3 4 5, এই 5টা কলামের নিচে 5 নাম্বার পয়েন্টের নিচে উল্লেখ্য যে লেখেন, উল্লেখ্য যে দিয়ে লেখেন, উল্লেখ্য যে লিখিত স্বীকৃতিতে তারিখ উল্লেখ না করলে, লিখিত স্বীকৃতিতে তারিখ উল্লেখ না করলে উক্ত বিষয়টি মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। লিখিত স্বীকৃতিতে তারিখ উল্লেখ না করলে, উল্লেখ্য যে লিখিত স্বীকৃতিতে তারিখ উল্লেখ না করলে, তারিখ উল্লেখ না করলে উক্ত বিষয়টি মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। এই কথাটার অর্থ বুঝেন। ওই যে 19 ধারা তো প্রাপ্তি স্বীকার করে গেছে যে ভাই তুমি আসলে আমার কাছে এত টাকা পাও, বা তার আইনজীবী এসে বলে গেল যে আসলে আপনি আমার মক্কেলের কাছে এত টাকা পান। এখন সে স্বীকার করে গেছে, স্বাক্ষরও করে গেছে, কিন্তু ওই জায়গায় কোনো তারিখ উল্লেখ করে নাই।
তাহলে তারিখের বিষয়টা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। মৌখিক সাক্ষ্য মানে হলো উনি যখন স্বীকৃতি দিয়ে গেছে তখন আশেপাশের লোকজন ছিল না ভাই, যে অমুকদের সামনেই তো এই স্বীকৃতিটা দিয়ে গেছে, তাই তাদের মাধ্যমে, তাদের মৌখিক সাক্ষ্যের মাধ্যমে এটা প্রমাণ করা যাবে। তো এই ছিল আজকে আমাদের তামাদি আইন। আমরা একটু দেরিতে ক্লাস শুরু করছি, পরীক্ষা এখনই শুরু হবে। আগামীকাল আমাদের তামাদি আইন আল্লাহর রহমতে শেষ হয়ে যাবে, সবাই চলে আসবেন। আর তামাদি আইন খুবই 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 গুরুত্বপূর্ণ। এটাকে মানে আপনাদের মানে পাশের অন্যতম হাতিয়ার তামাদি আইন, সাক্ষ্য আইন, এইগুলা, বুঝতে পারছেন? তো আজ আজ এই পর্যন্তই। কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন পেয়ে যাবেন, পরীক্ষা পেয়ে যাবে, পরীক্ষা দিয়েন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।